না খাউঙ্গা না খানে দুঙ্গা মোদিজি যদি এটা করতে পারে আগামী দিনে, তবে ওনার মন্ত্রিসভার লোকজন কিন্তু খাচ্ছে, এটা ওনাকে দেখতে হবে খুব ভালোভাবে। ওনার মন্ত্রিসভার লোকজন কি ভালোই খাচ্ছে। বলবেন আচ্ছা এক্সকিউজ মি বলছি, বলবেন কিছু? লজ্জায় পালিয়ে যাচ্ছে। নমস্কার, আমি গর্বিতা, চলে এসেছি আড্ডাচনে গর্বিতায়। ভারতবর্ষে 18তম লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে অলরেডি। বিজেপির এবারের এজেন্ডা আপ কি বার 400 পার। তো দেখি জনগণ কি বলছে, যে তারা মানে বিজেপিরা মোদিজিকে 400 পার করবে সত্যি? চলো দেখি জনগণের কাছে, এসো আমার সাথে। আচ্ছা, এবারে লোকসভা ভোটে বিজেপির এজেন্ডা আপ কি বার 400 পার, আপনার কি মনে হয়? দেখুন, এইটায় অনেক ফ্যাক্টর কাজ করছে, ঠিক আছে না? শুভেন্দু অধিকারী যেভাবে এগিয়ে এসছেন এবং যেভাবে একের পর এক পর্দা ফাঁস করছেন, তাতে আমার মনে হচ্ছে যে হলেও হয়ে যেতে পারে। কারণ প্যারালাল টু নরেন্দ্র দামোদর মোদী কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না যে ভারতবর্ষের ইতিহাসে যেভাবে একের পর এক স্বাধীনতার পর থেকে আমরা দেখে এসেছি যে আমাদের ইতিহাসটাকে বিকৃত করে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, এবং যে ভারতবর্ষের টোটাল শিক্ষা ব্যবস্থা যেটার উপর দাঁড়িয়ে একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে, সেটা প্রথম থেকেই একদম মিথ্যা কথার উপর দিয়ে এগিয়ে গেছিল, এবং আমরা সেই সময় থেকেই সেই মিথ্যার মধ্যে দিয়ে বড় হয়ে এখন সত্যটা আমাদের কাছে এই 64-65 বছর বয়সে এসে প্রকাশ হচ্ছে। আমরা দেখছি যে কত ভুল জিনিসের মধ্যে দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছি, আর বর্তমানে তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, যেসব জায়গায় বিজেপি গভর্নমেন্ট নেই সেসব জায়গায় মানে খুব প্রতিটি স্টেটে আমি দেখছি শিক্ষা মেইন, যেটার উপর দিয়ে জাতির ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে, সেই শিক্ষাটাকে একদম শেষ করে দিয়েছে প্রতিটি স্টেটের উপর দেখছি। এইবার দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট নেই, কেজরিওয়াল সাহেব ছিলেন। আমার জীবদ্দশায় আমি 2014 সাল থেকে 2017 সাল এই কেজরিওয়ালজির সাথে খুব কাছাকাছি এসেছিলাম, এবং সাউথ 24 পরগনা, আমি যেহেতু গড়িয়াতে থাকি, সাউথ 24 পরগনা আম আদমি পার্টির মেন্টার হয়ে আমি কাজ করেছিলাম। 3 মাসে আমি 34,000 মেম্বার করেছিলাম, এবং গড়িয়া থেকে গড়িয়াহাট একটা র্যালি করেছিলাম। পরবর্তীকালে যখন দেখলাম এই পার্টিটা ভ্রষ্টাচারে নিমজ্জিত হয়ে গেছে, আমি 2017 সালে অফিসিয়ালভাবে রিজাইন করে বেরিয়ে চলে যাই। কেন? আমি একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গিয়েছিলাম যে উনি একটা কথা বলেছিলেন যে ভ्रष्टाचार अगेंस्ट में हम लड़ेंगे, लेकिन हम जब देखे हैं जो वो भ्रष्टाचार में शामिल हो गए, तब हम भ्रष्टाचार के खिलाफ हम उनसे रिजाइन करके निकल चुके हैं। এখন বর্তমান যে পশ্চিমবঙ্গের অবস্থা আপনি তো দেখছেন, সব দিকে অরাজকতা, সব দিকে। কেন? মমতা ব্যানার্জি একটা আদর্শ নিয়ে এসেছিলেন, আমরা মমতা ব্যানার্জিকেই ভোট দিয়ে এসেছিলাম, যদিও আমি লাল পার্টির লোক ছিলাম, কিন্তু দেখেছিলাম যে একটা মহিলা এত কষ্ট করে এত স্ট্রাগল করে এসছে, তাকে একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু উনি প্রথম 5টা বছর ঠিকই ছিলেন, এবং সততার প্রতীক হিসেবে যেটা মেইন করেছিলেন সেটা ঠিক ছিল। পরবর্তীকালে কিন্তু উনি আর কন্ট্রোলের মধ্যে রাখতে পারলেন না, কারণ যেসব ছেলেপুলে গুন্ডারাজ, এই রাজ সেই রাজ আরম্ভ হয়ে গেল, তারা ভীষণভাবেই ওনার কন্ট্রোলের বাইরে চলে গেল, যার ফলে ওনার মান সম্মান ইজ্জত তারাই লুটে পুটে খেয়ে নিল। আজ বিভিন্ন দিকে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, নট অনলি পশ্চিমবঙ্গ। আপনি আমাকে প্রশ্ন করেছেন ভারতবর্ষে ইসবার 400 পার হবে কি না। এইবার যদি না হয় তাহলে বিজেপি আর কোনো বছরে আসতে পারবে না, কোনো সময়ের জন্য আর আসতে পারবে না বিজেপি, এইবার যদি না হয়। কারণ প্রতিটি স্টেটের অবস্থা খুব খারাপ। আমি ধর্ম নিরপেক্ষ হিসেবে বলছি, আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমার নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জি, বাট থিং ইজ আমি যা দেখছি মুসলিমদের এত বাড়বাড়ন্ত কিভাবে হলো, এত জিহাদি মুসলিম কি করে তৈরি হলো। এই মুসলিমদের সাথে তো আমরাও ছোটবেলা থেকে বড় হয়েছি, যখন আমরা লাল পার্টিকে নিয়ে কাজ করেছি প্রচুর মুসলিম
আমাদের বন্ধু বান্ধব এখনো আছে, কই তারা তো শিক্ষিত, তারা তো কোনো জেহাদ হয় না। কিন্তু ইদানিং পলিটিক্যাল পার্টিদের প্রশ্রয়ে এত বাড়াবাড়ন্ত, চারিদিকে বোমবাজি, গুন্ডাগার্দি, লাভ জিহাদ এই করে হিন্দু মেয়েরা শেষ হয়ে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। বক্তব্য অনেকক্ষণ রাখা যায়, বলাও যায়, কিন্তু আমি তো আর নেতা নই যে বক্তব্য বলে যাব। তো ঠিক আছে, চলো এবার নরেন্দ্র মোদীর প্রতি আমাদের রইল, সেন্ট্রালে যদি চালাতে হয়, বৈদেশিক ইসে যেভাবে উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেটা আরেকবার সুযোগ দেওয়া হোক ওনাকে, আরও দেখা যাক যে উনি আরও কতটা আমাদের বহির্বিশ্বে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ হলো ব্যাপার। নমস্কার। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু দা, আপনি খুব সুন্দর বললেন, কিন্তু আরেকটা ব্যাপারে প্রশ্ন আছে যে কেন এই কনফিডেন্ট, মানে নরেন্দ্র মোদীর প্রতি এই যে আত্মবিশ্বাস, তার কয়েকটা পয়েন্ট যদি তুলে বলেন যে মোদিজির কোন কোন কাজ আপনার খুব ভালো লেগেছে ওই যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাহলে দর্শক বন্ধুরা জানতে পারবে। দেখুন, মোদিজির যে সব কিছুই ভালো আমি বলবো না, কারণ আমি মোদিজির অনেক ব্যাপারে বিজেপির RSS এর আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি বলেছি যে ভাই সব ঠিক আছে, কিন্তু এই চোরগুলি যে পালিয়ে গেল ওনার রাজত্বকালে, সেই চোরেদের কেন ধরে আনা হচ্ছে না? যেমন নীরব মোদি, যেমন বিভিন্ন রকম মোদি, যেমন ওই নামগুলি মনে পড়ে না আমার, সব বিদেশে পাঠানো 2000, 3000, 5000 কোটি কোটি টাকা আত্মসাৎ করে সব লন্ডনে গিয়ে বসে আছে এবং একটা প্রোটেকশনের মধ্যে। সেই লোকগুলিকে ফিরিয়ে নিয়ে আসা হোক, না লোকগুলিকে না হোক, টাকাগুলিকে, সব তো সুইস ব্যাংকে আছে, গভর্নমেন্ট পারে না, এমন কাজ হতে পারে না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে তো প্রচণ্ড ভালো, প্রচণ্ড, কারণ ওনার নিজের উপরে কোনো ডার্ক স্পট চলবে না এবং একটু ধার্মিক, আধ্যাত্মিক সব কিছু নিয়ে উনি এগিয়ে চলেছেন ভারতবর্ষকে, ভারতবর্ষের ভাবধারা। এবং উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার, তাকেও খুবই সুন্দর, যোগীজি, তারও ভাবধারা খুবই সুন্দর। আমরা চাই এরকম একটা স্বচ্ছ ভারত হোক, যেখানে সব কিছু বিচার ব্যবস্থাগুলি যেন সবার জন্য সমান থাকে। একটা প্রতিবাদ আমি না করে পারি না, এই যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদীর পাশে থেকে স্বচ্ছ ক্লিন চিট নেওয়ার খুব চেষ্টা করছেন, কিন্তু অমিত শাহ ছেলে যে জয় শাহ আজকে দিল্লিতে গিয়ে কোনো কাজ করতে গেলে আমাদের ও জয় শাহের সাথে অ্যাডজাস্ট করে তারপরে গভর্নমেন্টের থেকে কাজ বার করতে হচ্ছে। এইগুলি কেন হবে? ভ্রষ্টাচারের এগেন্স্টে যখন আমরা সবাই মিলে লড়ছি, তখন সবারটা দেখবো, আমি অন্যেরটা দেখবো আর নিজেরটা দেখবো না, এটা হতে পারে না। ঠিক আছে, তাই নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট, ভারতবর্ষে যারাই আসলে কি হয় জানেন তো, যারা ওত নেয়, হ্যাঁ, যখন রাষ্ট্রপতির সামনে বা রাজ্যপালের সামনে, স্টেটে বা সেন্ট্রালে ওত নেয়, তখন মানুষগুলি ভুলে যায় কি ওত নিচ্ছে, পরবর্তীকালে এরাই ভ্রষ্টাচারে সামিল হয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে, ওত নেওয়ার সময় তোমার তখন নিজের স্বচ্ছতা নিয়ে, নিজের শুদ্ধতা নিয়ে তুমি ওত নিচ্ছ, সেটা তুমি মেনটেন করছো না কেন? পরবর্তীকালে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ কেন? এই অর্থই অনর্থের মূল হয়ে গেছে। মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, বাট এখন ইলেকটোরাল বন্ড হিসেবে এই যে ভোটের জন্য বিভিন্ন কোম্পানির থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এটার জন্য মানে ভোটের খরচপাতি হিসেবে, এটা কিভাবে দেখছেন কৃষ্ণেন্দু দা? না খাউঙ্গা না খানে দুঙ্গা মতলব উনি বলতে চেয়েছেন যে ভ্রষ্টাচারের এগেন্স্টে উনি লড়ছেন, মানে ঘুষ খেয়ে কাজকর্ম করা, সরকারি চাকরি যারা করেন তারা ঘুষ খেয়ে সব করেন। মানে আমি আমার নিজের ব্যক্তিগত দিল্লিতে একটা কাজ করতে গিয়ে দেখেছি, বলছে 80 যাই মাইনে পাই, কাজ করলে পয়সা চাই। এবার আপনি ভাবুন, একটা ফাইলে সে কাজ করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সে বলছে স্যার इसमें पैसा देने पड़ेगा। क्यों? बोले नहीं सर, इसमें आप जो है 2000-2500 करोड़ का केस लड़ रहे हो, तो उसमें तो इसको आप तो पार्टी को रिलीफ दे रहे हो, तो गवर्नमेंट का, मतलब देखो गवर्नमेंट का सिस्टम में जो होगा वो तो देना ही पड़ेगा, वो तो हम कर देंगे। लेकिन आप लोग जो बोल रहे हो घूस के बारे में, अंडर द टेबल एक पैसा हम नहीं देंगे। भ्रष्टाचार का अगेंस्ट में लड़ेंगे तो लड़ेंगे, जान যায় पर বাঁচান না যায়। লেকিন মোদিজি যেটা বলেছেন, ওনার একার পক্ষে যদি সম্ভব হয় করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আমি অলওয়েজ ওয়েলকাম করবো মোদিজিকে, আমি মোদিজির পাশে থাকবো। আমার সাথে এখন 34,000 মেম্বার আছে আমার, এই মেম্বারদের দিয়ে আমি লড়ে যাবো একদম।
আমি আপনাকে বলি, যদিও আম আদমি পার্টি আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এই মেম্বারগুলি আমাকে এত ভালোবাসে চিন্তার বাইরে। স্যার কোন পার্টি করবো? বসে থাক চুপ করে, কোনো পার্টি করতে হবে না। কারণ পার্টি করা একটা জিনিস, একটা আদর্শ নিয়ে একটা পার্টি আসে, কিন্তু সেই পার্টিটা পরবর্তীকালে পাওয়ার স্টার্টস কারাপশন, যেই পাওয়ারটা পায় অমনি কারাপশন চালু করে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এই পাওয়ারটা স্টার্টস কারাপশন যাতে না হয়। কই নেতাজি তো, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তো কোনো কারাপশনের মধ্যে দিয়ে যায়নি, এবং আজীবন আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য বা প্রতিটি মানুষের জন্য লড়ে গেছেন। কই আমরা কেন নেতাজির মতো হতে পারি না? নেতাজির জায়গার লোক আমরা, কলকাতার লোক, তাহলে আমরা কেন নেতাজির মতো হতে পারি না? তাহলে তো যেখানে আমাদের একটা নেতাজি, আমাদের একটা হিন্দু লোক নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের পশ্চিমবাংলার একদম ইসের জায়গাকার লোক, তো সেই জায়গার নেতাজির আদর্শের লোক হয়ে, জায়গার লোক হয়ে আমরা কেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি না? ঠিক আছে না? এই হয়েছে ব্যাপার। তো না খাউঙ্গা না খানে দুঙ্গা, মোদিজি যদি এটা করতে পারে আগামী দিনে, তবে ওনার মন্ত্রিসভার লোকজন কিন্তু খাচ্ছে, এটা ওনাকে দেখতে হবে খুব ভালোভাবে। ওনার মন্ত্রিসভার লোকজন কি ভালোই খাচ্ছে, খেয়ে ঠেয়ে অ্যাডজাস্ট করে তারপরই করছে, ওনাকে সেই দিকে নজর দিতে হবে। এবং দরকার হলে যোগীজিকে উত্তরপ্রদেশ থেকে তুলে নিয়ে দিল্লিতে বসাতে হবে, যাতে যোগীজি এইবার ওই বলে না যে উল্টা করকে লটকা দুঙ্গা, যোগীজি যাতে এইসব করে, মানে যারা ভ্রষ্টাচারে আছে তাদের উল্টা করকে লটকা দুঙ্গা করে। ঠিক আছে? যদি না পারে আমি ইলেক্টেড হব না, ওই এর মতো অনুব্রত মণ্ডলের মতো আমি ইলেক্টেড হব না, কিন্তু আমি দিল্লিতে গিয়ে অনুব্রতর মতোই কাজ করব, মানে উল্টা করকে লটকা দুঙ্গা। আমাকে যদি পাওয়ারে নিয়ে আসে, এমএলএ এমপি হতে চাই না, বহুবার সুযোগ এসছে এমএলএ এমপি হওয়ার, আমার বহুবার। টাকা দিতে হবে না, এখন তো কোটি কোটি টাকার বিনিময়ে সিট বিক্রি হচ্ছে। এই যে স্টেটে এক একটা সিট বিক্রি হয়েছে এবার 2 কোটি টাকা, ঠিক আছে? প্রতিটি সিট বিক্রি হয়েছে এবার স্টেটে 2 কোটি টাকা। পার্টি ফান্ডে দাও তারপরে। হ্যাঁ, একটা কথা স্বচ্ছতা আছে, আরএসএস এর আমার বন্ধু বান্ধবরা আছে, তারা বলেছে তুই এমপি ইলেকশনে দাঁড়া, 1 টাকা দিতে হবে না, কিন্তু তুই দাঁড়া, তুই একটু বল কিছু পার্লামেন্টে দাঁড়িয়ে। কিন্তু ঠিক আছে, বললাম না, আমার এইটা ভাবধারা আদর্শতে চলবে না, কারণ আমি একটু আধ্যাত্মিক জগতে, যোগীজি গেরুয়া পরে করছেন, আমি গেরুয়া পড়ি না, কিন্তু আমারও সেই রকম ভাবধারা চিন্তা ভাবনা, এই সিনিয়র সিটিজেন হয়ে গেছি, কিন্তু এখনও যে স্পিডে আমি চলি, ভোর 4টে উঠি, রাত 11টায় শুতে যাই, ডেইলি 5-6 কিলোমিটার হাঁটি মর্নিং ওয়াকে, তো তাতে ধরে আমি দেখেছি যে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। পলিটিক্যাল পার্টির পাশে থাকলাম না থাকলাম সেটা অন্য, কেন আপনি তো কাজ করতে পারবেন না। আজকে আপনি এমপি হলেন, আপনাকে একটা কোনো পার্টি এমপি করলো, এবার আপনাকে তার সিনিয়ররা মানে বসেরা কন্ট্রোল করার চেষ্টা করবে, এমপি ল্যাডের টাকা এখানে খরচা করবে না, ওখানে। কবির সুমনের কি হয়েছিল? কবির সুমন তার ল্যাডের টাকা খরচা করবে, তার মতো করে এলাকা ডেভেলপ করবে, তাকে বলা হলো না, পার্টি যেটা বলছে সেটা করতে হবে। কবির সুমন কিন্তু গালাগাল খিস্তি দিয়ে বার করে দিয়েছিল, গালাগাল, ও তো খুব গালাগাল দেয়, গালাগাল খিস্তি দিয়ে বার করে দিয়েছিল, বেরো এখান থেকে, আমি এমপি, আমি বুঝবো কি করব না করবো। তো এই হয়েছে ব্যাপার। এখন পার্টি তো সব কন্ট্রোল করে নেয়, আপনার আদর্শ যা কিছু থাক আপনি কিছু করতে পারবেন, ও পার্টি আপনাকে এমন কন্ট্রোল করবে, ব্রেন ওয়াশ করে দেবে একদম। ওই সত্যজিৎ রায়ের ওই বই মনে পড়ে, একদম ব্রেন ওয়াশ চলছে আর কি। যাই হোক, অনেক কথা বলে দিলাম, আর কি আরো বলাবে আমাকে দিয়ে? অ্যাকচুয়ালি কৃষ্ণেন্দুদা চা খাবে মানে কৃষ্ণেন্দুদা এত বলছেন, মানে ওনার গলা শুকিয়ে যাচ্ছে, চা খেতে চাইছেন, চা খাবেন। ঠিক আছে, আর কি মনে হয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের বাবুকে একটু পাঠিয়ে দেবে তো? কোন সন্ময় বাবুকে? আরে সন্মান বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা, ঠিক আছে, মানে আপনার বন্ধু তো? আরে সবাই, যত ইউটিউবের চ্যানেলগুলি আছে সবাই আমাকে ফোন করে, আর আম্মাক টিভির ওই ছেলেটাও ফোন করে। আচ্ছা, থ্যাংক ইউ কৃষ্ণেন্দুদা, থ্যাংক ইউ সো মাচ।
চলে এসেছি মোহন্তদার কাছে, রবীন্দ্র সদনে বিখ্যাত সঙ্গীত গায়ক মোহন্তদা। তোমরা মোহন্তদাকে নিয়ে একটা এপিসোড দেখেওছো। মোহন্তদা চা খাচ্ছে, আড্ডা জন্য সবই তো চলতে পারে। আচ্ছা মোহন্তদা, বিজেপির যে এবারে এজেন্ডা আপ কি বার 400 পার, তোমার কি মত? সত্যি কি 400 পার করছে বিজেপি এবার? ভোট তো শুরু হয়ে গেছে অলরেডি, এই যে আমিও ভোট দিয়ে এসেছি নবদ্বীপ রানাঘাট লোকসভা কেন্দ্রে। তুমি বলো মোহন্তদা, তোমার কবে ভোট? আমার তো 1 তারিখে এখানে জুন মাসে ভবানীপুরে ভোট। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে মোদিজির মানে বিজেপির যে এজেন্ডা আপ কি বার 400 পার হয়ে যাবে? হ্যাঁ, এটা হতো 100% হতো, কিন্তু ওই যে মানে সংবিধান চেঞ্জ, তারপরে এনআরসি বিভিন্ন ইস্যুতে আমার মনে হয় পিছিয়ে গেল। আমি বলেছি এটা যদি নিঃস্বার্থভাবে দিত তাহলে আর কোনো ছল চাতুরি চলবে না। পাবলিক জনগণের সামনে আম জনতার সাথে ছল চাতুরি করবে আর তুমি আপকি বার 400 বার, এটা হবে না। মানে কি তোমার মনে হচ্ছে কি মানে বিজেপি ছল চাতুরি করেছে আম জনতা? তো হচ্ছে মানে এটা এনআরসি মানে কি মানে ভয় ভীতি দেখাচ্ছে, তারপর এটা অনেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আর যেগুলো আছে ক্রাইটেরিয়া আছে, নিয়মাবলী, সেটা খুব কঠিন। এটা নিজেরা ওনাদের নেতারাই করছে না ফার্স্ট। হ্যাঁ, আর প্রথমে এটার জন্য বিজেপি একদম একেবারে আপকি বার 400 পার, দেখো 200 পার হয় নাকি আমার সন্দেহ আছে। অল ইন্ডিয়াতে তো সংবিধান নিয়ে, তারপরে যে লেবার নিয়ে আর এগুলো নিয়ে তোলপাড় অবস্থা। যেখানে রাহুল গান্ধীদের ইউপিতে কোনো আসার কথা না, সেখানে ইউপিতে অবস্থা দেখো, বিভিন্ন জায়গায় দেখো। আমি তো দেখছি বিভিন্ন টিভি খুলে নানান ক্রাইসিসের মধ্যে দেখা যাচ্ছে এখন। মানে ওই যে মানে এনডিএ আর কি, ইন্ডিয়া জোট এখন উপর দিকে যাচ্ছে, এনডিএ এখন নিচের দিকে যাচ্ছে। ও তার মানে হ্যাঁ, তোমার মতে যাচ্ছে না। তুমি তো আবার 200 কি বললে? না, আমি বলছি যে আপকি বার ওরা 400 বার, তো ওরা দেখাচ্ছে যে ইন্ডিয়া দেখাচ্ছে 315 চলে গেছে, আর এনডিএ দেখাচ্ছে যে 171ও যায়নি। আর 272 কিভাবে হবে? এই যাবত চার দফা হওয়ার পরে এটা জানাচ্ছে। আমি জানি না ভবিষ্যতে আর 3 দফা পর কি হবে, কিন্তু আমার মনে হয় খুব প্রবলেম আছে, হয়ে যাচ্ছে। কারণ সংবিধান চেঞ্জ, এটা কিন্তু সব জায়গায় কিন্তু এটা একটা বাজে কারবার হয়ে যাচ্ছে, ঠিক চোখে নেয়নি তারা। আচ্ছা, মোহন দাদার মতামত তো শুনলাম। পাশেই বসে আছেন অলোকদা, চলো দেখি অলোকদার কাছে যাই। অলোকদা, রাজনীতি সম্বন্ধে আমার সেরকম ধরনের কোনো ধারণা নেই, কোনো রাজনীতি আমি করিও না। তবে আমি সব দিক থেকে চাই ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সব দিক থেকে উন্নতি হোক, ডেভেলপ হোক। হ্যাঁ, তাতে যে রাজনীতিক যে দলই আসুক তারা যেন ভারতবর্ষের উন্নতি করে বা পশ্চিমবঙ্গের উন্নতি করে, এর উপর বেশ করে আমি চলি আর কি। আমি সব রাজনৈতিক নেতাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, এবং রাজনীতিতে আসাটা একটা ভালো মানসিকতা নিয়েই একটা মানুষরা আসে রাজনীতিতে, এবং যাতে দেশের উন্নতি করা যায় সেই জন্যই হয়। তার মধ্যে ভুল ত্রুটি তো হতেই পারে, যে কোনো একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়েই থাকে। সেই হিসেবে তা যাই হোক, যারাই আসুক, যে পার্টিই আসুক, তারা যেন ভারতবর্ষের উন্নতি করে, তারা যেন ভালো করে। এবং মোটামুটি আমরা এখন ভারতবর্ষে রয়েছি, অনেক শান্তিতেই আছি, খারাপ কিছু নেই, ভালোই আছি। তার মধ্যে এদিক ওদিক একটু ডিস্টার্ব হতেই পারে। আমার ধারণা ভারতবর্ষে যত দিন যাবে খুব ডেভেলপ হবে। তোমার এটা কি মনে হচ্ছে যে বিজেপির আপকি বার 400 পার, এবার কি বিজেপি 400 পার করবে লোকসভা ভোটে? কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এই ভোটের ব্যাপারটাতে খুব একটা ধারণা নেই, তো ওই 400 পার হবে না কি পার হবে সেইটা আমি ঠিক বলতে পারছি না। তবে যা করে নদী পার হলেই ভালো, নদীটা যেন ভালো করে পার হয়। হ্যাঁ, পার হলে জিনিসটার উন্নতি হবে। সে যাই হোক, যে দলই আসুক না কেন, উন্নতি করুক, দেশের উন্নতি করুক, দেশের ভালো করুক, দেশের মানুষের ভালো হোক। ভালো হচ্ছেও, দেশের উন্নতি হচ্ছে, দেশে ভালো হচ্ছে, সবই হচ্ছে, খারাপ তো না, আমরা তো ভালোই আছি। হ্যাঁ, পরবর্তীকালে যে দলই আসুক তারা যেন ভালো করে, বা বিজেপিও যদি আসে বিজেপি আরও ডেভেলপ, কারণ এতদিন রইল, এরপরে যদি আবার থাকে তাহলে আরও অভিজ্ঞতা হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে অনেক কিছু, আরও ভালো হবে। বা যদি নাও আসতে পারে, আবার নতুন দল যদি আসে তারাও ভালো করবে, এই আমার ধারণা। এই হচ্ছে ব্যাপারটা আর কি। থ্যাংক ইউ সো মাচ অলোকদা, থ্যাংক ইউ। রাজনৈতিক লিডার, নেতারা, মন্ত্রীরা সবাই ভালো থাকুক, সবাই আপনারা ভালো কাজ করুন, এবং আমাদের জন্য যথেষ্ট ভালো কাজ সবাই করছে, আমরা ভালোই আছি, সবাই ভালো থাকুন। নমস্কার। বাহ বাহ বাহ, অলোকদা সুন্দর কথা বলেন। চলো দেখি অন্য বন্ধুরা কি বলছে, এসো আমার সাথে। হ্যালো, তোমার নাম
কি? ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে পেয়ে গেছো। ঐন্দ্রিলা কি করো? আমি জাস্ট গ্র্যাজুয়েট করলাম সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে। ওয়াও, ভেরি গুড। মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সেন্ট জেভিয়ার্স থেকে ঐন্দ্রিলা। ড্যাম স্মার্ট মেয়ে। অলোক দাও আমার বললো যে ঐন্দ্রিলাকে জিজ্ঞেস লয়ডোতে পড়ে, ও এই পরের বছরই ফাইনাল হবে, গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তোমারই বয়সী, তোমার মতন দেখতে। আমার মেয়েও খুব ভালো মেয়ে, তোমার মতন ভালো মেয়ে। তোমাকে তো দেখি মাঝে মাঝে হাতে খুব স্মার্ট মেয়ে। তুমি দিদির যা প্রশ্ন করছে তুমি যা দেখো, বলো কিছু। আচ্ছা, হ্যাঁ, ঐন্দ্রিলাকে যে প্রশ্নটা করার সেটা হলো মোদিজি মানে বিজেপির এজেন্ডা এবারের লোকসভা ভোটে যে আপকি বার 400 পার, তোমার কি মনে হয় ঐন্দ্রিলা এবার কি বিজেপি 400 পার করবে নাকি অতটা যেতে পারবে না, বা কতটা কি? তোমার তো ভোট হচ্ছে তাই তো এবছর? আচ্ছা, Honestly, I think there is a very high chance of that happening because let's face it, at the end of the day it's a country like India, third world country like India, so will go for a majoritarian Hindu government. So absolutely not saying that is correct or even fair in any way, but possible, very much possible. But ওই আর কি the threats of a majoritarian government যেটা হয়, তো সেই জায়গা দিয়ে it's a fail, it's a loss for the country, but yeah, হবে। আচ্ছা, ঐন্দ্রিলার মতে হবে মানে আপকি বার 400 পার। আচ্ছা ঠিক আছে ঐন্দ্রিলা, তোমার মনে হচ্ছে হবে আপকি বার 400 পার, মোদিজিরা 400 মানে বিজেপি 400 পার করছে লোকসভা ভোটে, বাট কেন মনে হচ্ছে সেটা একটু প্লিজ বন্ধুদের বলো। Because very obvious, at the end of the day it's a Hindu country, আর বিজেপি considering ওদের ideologies are the RSS ideology, the Sanghi mentality, it is something that the Indian public is supposed to grasp, which is something I guess the BJP encashes on. So সেই জায়গাতে আমার মনে হয় it is of course not a good thing, absolutely not, but then again it's something, it is reality, so হবে। আচ্ছা, মানে হিন্দু কান্ট্রির ওপর ঐন্দ্রিলা মনে হয় জোর দিচ্ছ তাই তো? অ্যাজ এ হিন্দুইজম মানে তুমি ওটা মনে করো কি যে মানে আমরা হিন্দু, তো সেখানে হিন্দু কান্ট্রি হিসাবে এটা একটা মানে ওনারা এই যে রাম মন্দির প্রতিষ্ঠা করলে এটার একটা বড় এফেক্ট পড়বে, এটা কি? তো আছে অ্যাবসলিউটলি, ওই জায়গা দিয়ে দ্যাট ইজ দ্য ইমোশন দ্যাট বিজেপি ইজ গ্রাসপিং অন, রাইট? সো again, not a fair thing, no, absolutely not. I am not a supporter of this in any way, but ওই reality at the end of the day. এই রিয়েলিটি বলছে যে অ্যান্ড মানুষের ইমোশন সবটা মিলিয়ে ঐন্দ্রিলার মনে হচ্ছে যে আপকি বার 400 পার হয়েই যাচ্ছে। থ্যাংক ইউ বাই। আবারও বলি, ভারতবর্ষ একটু আগে ঐন্দ্রিলা বললো হিন্দুইজম নিয়ে এবং হিন্দুদের ইমোশনকে কাজে লাগিয়ে বিজেপি বা আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ওই ব্যাপারটা নিয়ে বলার পর আমার মনে হলো যেহেতু আমাদের সংবিধানে বলে যে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ, সত্যিই তাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে বাস করি এবং খুব সুন্দরভাবে বাস করি। পাশাপাশি সব ধর্মের মানুষ, সে মুসলিম হোক, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, হিন্দু, সব ধর্মের মানুষ আমরা ভালোবেসে পাশাপাশি যে যার ধর্ম পালন করছে সবটাই সুন্দরভাবে পালন করছে। একমাত্র ভারতবর্ষ এরম একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পৃথিবীতে যার নিদর্শন পাওয়া সত্যিই দুষ্কর। যাই হোক, আমি আবার আমাদের মূল পর্বে ফিরে যাই, মূল প্রশ্নে, সেটা হলো আপকি বার 400 পার। মোদিজি মানে বিজেপির এই এজেন্ডা এই লোকসভা ভোটে তোমার কি মনে হয় জয়দীপ দা সত্যিই 400 পার করছে? দেখো, কথায় আছে 400 পার, ঠিক আছে, 400 পার বলতে 400 পারই যে হবে তার কোনো ইয়ে নেই, বাট হ্যাঁ এস্টিমেটেড যে বিজেপি একটা বহু সংখ্যক নিয়ে এককভাবে আবার ফিরে আসতে চলেছে, সেটা আমরা ভালোভাবে বুঝি আমরা। তো এখানে অনেকের মতামত অনেক রকম থাকে, কেউ বলে যে বিজেপি নাকি ধর্ম নিয়ে খেলা করে, কিন্তু যারা বলে তারা তুমি সবসময় তুমি দেখবে তারা কিন্তু বিপক্ষ পার্টির লোকেরাই বলে, কারণ তুমি কোনোদিনও মোদিজির মুখ থেকে তুমি শুনবে না যে অমুক ধর্ম বলে। রিসেন্টলি মোদিজি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে জনসংখ্যাটা একটুখানি নিরীক্ষণ করো, বিশেষ করে যারা নিম্নবর্তী স্তরে রয়েছেন তাদেরকে বলা হচ্ছে, কারণ একটা দেশের উন্নতি করতে গেলে, একটা দেশের উন্নয়ন করতে গেলে সেখানে জনসংখ্যা বেশি বৃদ্ধি হলে সেখানে উন্নয়নটা থেমে যায়। সেখানে কিন্তু উনি কোনো ধর্মের লোক কিংবা কারুকে কিছু বলেনি, কিন্তু বিপক্ষের লোকেরা কি বলছে যে অমুক ধর্মের কথা বলছে, অমুক ধর্মের কথা, না, এটা ভুল।
এইগুলো হচ্ছে যে ধর্মের যারা রয়েছে, ধর্মের কথা কোনো ইয়ে বলে না, বিশেষ করে মোদিজি তো বলেনি না এটা। আর আপকিবার 400 পার যথেষ্ট, কারণ যে জায়গাগুলোয় বিজেপি একটু গতবারের ইলেকশন যেমন একটু কম ছিল, এইবারে দেখা যাচ্ছে সেখান থেকে খুব ভালোভাবে ওখান থেকে মানে আসার ইয়ে হচ্ছে। যেমন সাউথে তুমি ধরো বিজেপি ছিলই না, আজকের ডেটে তুমি যখন দেখছো যে সাউথে যখন মোদিজি যাচ্ছেন, মানে মানুষ মানে কাতারে কাতারে মানুষ তাকে দেখার জন্য আসছে, মানুষ হাও হাও করে কাঁদছে ওকে দেখে, মানে সেই একটা যে ইয়ে আর কি। তো এতে আমরা বুঝতে পারছি যে এবারে বিজেপি যে 400 পার যেটা বলেছে ঠিক আছে, 400 না হোক কাছাকাছি গেল এককভাবে জিতবে। নট অনলি সাউথ, ইভেন ওয়েস্ট বেঙ্গলও তুমি যে দেখো সেটা। তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা একটু আলাদা অবশ্য, তোমরাও জানো ভালোভাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিছুটা গট আপ কেসও হয়, ঠিক আছে। তো আলটিমেটলি লাভটা হচ্ছে বিজেপির, কারণ তুমি ধরো ফর এক্সাম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে 42টা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে 42টা। গতবারে বিজেপি পেয়েছিল 18টা সিট, টিএমসি পেয়েছিলেন 22টা সিটের মতন। তো এইবারে যদি আঁকড়া যদি দেখা যায়, ধরো তুমি বিজেপি 18 থেকে 19 বর্জ উঠতে পারে, টিএমসি ধরো তুমি 22 পেলো, জিতে গেল, ঠিক আছে। বাট এখানে একটা প্রশ্ন আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের অনেকে এটা বুঝতে পারে না, যে বিজেপি কিভাবে গেইন হচ্ছে। বিজেপি যদি 19টাও পায়, 18টাও পায়, 16টাও পায়, তাতেও বিজেপি ওয়েস্ট বেঙ্গল গেইন করছে, কারণ 16 + 22, এই যে 22টা, এটা এখন মুখে অনেকে বলছে ইন্ডিযোগে রয়েছে, এই 22টা কিন্তু বিজেপিতে জোটে গিয়ে দাঁড়াবে, যেটা আমরা বিগত 5 বছর ধরে 10 বছর ধরে দেখছি। যে আমরা যেটা মানে হাস্যভাবে বলি, যেভাবে বলি যে যেখানেই দাদা সেখানেই দিদি, যেখানেই দিদি সেখানেই দাদা, ঠিক আছে। তো এখানে টিএমসি আর বিজেপির কোনো তফাৎ কিছু নেই, ঠিক আছে। তো অতএব যদি টিএমসি 22টা যেতে, বিজেপি যদি 18টা কিংবা 17টা যেতে, বিজেপির গেন এটা, কারণ বিজেপি 17 + 22 পাচ্ছে, মানে তুমি বুঝতে পারছো 39খানা সিট, মানে কতগুলো পাচ্ছে তাহলে তুমি দিয়ে নাও, ঠিক আছে, সংখ্যা তুমি মিলিয়ে নিও। এটাই হলো, এই করেই এই শোনো, এই ছকটাতেই মানে মোদিজি বলেন যে 400 মানে পার। তোমরা যখনই শোনো 400 পার, তোমরা ভাবো যে 400 পার ऐसे होगा कैसे होगा कैसे होगा। अरे भैया राजनीति अलग चीज है। যে তোমার অপোনেন্টে রয়েছে, যে স্টেট তোমার অপোনেন্টে রয়েছে, তুমি দেখবে সেই বিজেপিতে গিয়ে আবার অ্যালায়েন্স করছে, কারণ সে জানে ভালোভাবে বিজেপি যদি রাষ্ট্রে আসে, সেন্ট্রালে যদি বিজেপি আসে, তার সঙ্গে হাত না মেলালে সে রাজ্য চালাতে পারবে না, চাহে ওটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। ডাইরেক্ট মার্কেট কিছু আছে, যেমন ওড়িশা হচ্ছে ডাইরেক্ট মার্কেট, ডাইরেক্ট বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সে উন্নয়নের ক্ষেত্রে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইনডাইরেক্ট মার্কেট ইন দ্য সেন্স উনি দেখাচ্ছেন আমি অপোজিশন, বাট সব কিছু সাপোর্ট উনি বিজেপির কাছ থেকে পাচ্ছেন, সেন্ট্রালের কাছ থেকে পাচ্ছেন, নামটা একটু চেঞ্জ করে নিয়ে উনি ওনার মতন উনি চালাচ্ছেন উনি। সো দ্যাট ইজ এভরিথিং, মানে কয়েনের এপিট আর ওপিট তুমি বলতে পারো। সো 400 পার ইজ জেনুইনলি 400 পার হবেই, বিজেপি 400 পার, মোদিজি আবার আসছে, জয় শ্রীরাম। মোদিজি আর দিদি ওদেরকে সেটিং আছে, তোমার কি মনে হয়? তুমি যেটা তুমি বলছো মোদিজি আর দিদি, সেটিং কথাটা অর্থটা কিন্তু খুব বাজে দেখায়, ঠিক আছে। এটা সেটিং নয়, ইটস কল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। একটা রাজনীতিতে থাকতে গেলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে। আপার লেভেল যারা রয়েছেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় থাকে, যারা লোয়ার লেভেল, এই যে তুমি ইলেকশনের সময় দেখছো গ্রামে গঞ্জে বোম পড়ছে, এ মার্ডার হচ্ছে, ও মার্ডার হচ্ছে, এগুলো লোয়ার লেভেলের খেলা। কিন্তু তুমি আপার লেভেলে তুমি দেখো, তুমি যদি কোনোদিন তোমরা যদি কোনো ইন্টারভিউ নিতে যাও, ধরো পার্লামেন্টে গেলে কিংবা বিধানসভা লোকসভায় তুমি ইয়েতে গেলে, ওখানে চেঁচামেচি সব কিছু হচ্ছে, কিন্তু তুমি পরক্ষণে তুমি ক্যামেরা নিয়ে তুমি ক্যান্টিনে তুমি যাও, সব পার্টির নেতারা একসঙ্গে বসে এ ওর পাত থেকে সিঙ্গারা তুলে খাচ্ছে, ওর পাত থেকে একুড়ো তুলে খাচ্ছে, ওটা নিয়ে যোগ করছে, তুই ওইটা বলেছিস এটা ভুল আছে বলে। ইটস এ টোটালি ফ্যাক্ট ইয়ার। তোমরা গ্রামের লোকেরা, আমি গ্রামের বাসীদের আমি সবসময় বলি, যারা নিম্নবর্তী রয়েছে, ইলেকশনের সময় তোমরা মারামারি কাটাকাটি করো না। ভুলে যেও না যে একটা সময় তোমরা একসঙ্গে কাদায় ফুটবল খেলতে, একসঙ্গে
তোমরা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে, তোমরা একসঙ্গে চা খেতে, এখনো তোমরা ইলেকশন শেষ হয়ে গেলে আগামী 4 বছর তোমরা কিন্তু একই চায়ের দোকানে বসে আড্ডা মারবে, চা খাবে। তাহলে এই সময় তোমরা তাহলে একে অপরের কাছে অন্য ঝান্ডা তুলে তাহলে তোমরা মারপিট কেন করছো? এটা তোমাদের নেতারা তোমাদের মাথা ঘোরোয়। জনসাধারণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তোমাদের এটা বুঝতে হবে ভারতবর্ষে নেতার সংখ্যা কজন, পুলিশের সংখ্যা কজন, গুন্ডার সংখ্যা কজন, আর আম জনতার সংখ্যা কজন। দেখবে তুমি আম জনতার সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে সর্বশক্তিমানকে আম জনতা, কিন্তু সবচেয়ে ভয় পায় বেশি আম জনতা। আম জনতা যেদিন এক হবে সেদিনকে নেতা বলো, পুলিশ বলো, গুন্ডা বলো, সব যে যার নিজের পকেটে ঢুকে যাবে। মানে গাড্ডা খোঁড়ার ওরা জায়গা পাবে না, মাটি পাবে না ওরা যে কোথায় লুকোবে বলে। আম জনতাকে জাগরণ হতে হবে, আম জনতাকে এক হতে হবে। পাড়ার মধ্যে প্রতিটা ছেলে, প্রতিটা ইয়াং জেনারেশনকে এক হয়ে থাকতে হবে। জিজ্ঞেস করতে হবে যে এই যে আপনারা এসছেন ইলেকশনের জন্যে, বিগত 4 বছরে আপনি যে ম্যানিফেস্টো গত বছর ইলেকশনে বার করেছিলেন সেই ম্যানিফেস্টোটা আপনি নিয়ে আসুন। আপনি কি কি কাজ করেছেন আমাকে দেখান। সেই কাজের মধ্যে যদি 70% আপনি যদি করে থাকেন, আপনার হয়ে আমি লড়বো, আপনার হয়ে আমি লড়বো আমি, ঠিক আছে? তো এইটা হচ্ছে জনতা। আমি জনতার কাছে এই বার্তাটাই পৌঁছতে চাই। থ্যাংক ইউ সো মাচ জয়দীপ দা।